শুভেচ্ছা আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে শুরুতেই শিরোনামগুলো জানাবো। উপজেলা নির্বাচনের ভোট চলাকালে বরিশাল খাগড়াছড়িতে সংঘাত, স্থগিত ভোট গ্রহণ। বগুড়া জামালপুরে কারচুপির অভিযোগ, প্রিজাইডিং অফিসারকে অব্যাহতি। এবার বলেন মনে হয় যে নিজের ভোট নিজে দেওয়া যায়, হবে না। সহকারী প্রিজাইডিং অফিসারের রেসপন্সিবিলিটি। আমি নিজে আমার সামনে আমিও দেখলাম যে এখানে স্বাক্ষর নেয়নি। কেন নেয়নি? এটা ওনাদের গাফিলতি। জনগণ উপজেলা নির্বাচন বর্জন করেছে দাবি রুহুল কবির রিজভীর। স্বৈরাচারী সরকারের দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ভোটাররা। হজ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, ডিজিটাল বাংলাদেশের সুবিধা ভোগ করছেন মুসল্লিরা, ঘরে বসেই করা যাচ্ছে আবেদন। অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিনে কোনো ঝুঁকি আছে কিনা খতিয়ে দেখার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর। ডেঙ্গু মোকাবেলায় প্রস্তুত হাসপাতালগুলো। তথ্য অধিকার আইনের সঠিক বাস্তবায়ন চায় সরকার, প্রয়োজনে কর্মকর্তাদের কাজ করায় দাঁড় করানো হবে বললেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। নিজেই জবাবদিহি করার জন্য এই আইনটি তৈরি করেছে, তার নিজের অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সিটা আরো নিশ্চিত করতে। যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পরও রাফায় চলছে ইসরায়েলি অভিযান, ফল ভালো হবে না হুঁশিয়ারি হামাসের। জাতিসংঘ আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান, আগ্রাসন বন্ধে ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করুন। সাফাই গাইছে মার্কিন পররাষ্ট্র দফতর। শিরোনামগুলো শুনছিলেন। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। আজ প্রথম ধাপে দেশের 139টি উপজেলা পরিষদে ভোট গ্রহণ চলছে। বেশিরভাগ উপজেলায় ব্যালটে ভোট নেওয়া হচ্ছে, তবে 9টি জেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ ভোট নেওয়া হচ্ছে। সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমরা জানবো। বিভিন্ন কেন্দ্রে আমাদের সহকর্মীরা অপেক্ষা করছেন। আমরা শুরুতে যাচ্ছি মৌলভীবাজারে। বড়লেখা উপজেলায় আমাদের সহকর্মী রাসেল আহমেদ আছেন সেখানে। রাসেল, ভোট গ্রহণ শুরু হয়েছে, তার তো বেশ কিছুক্ষণ পেরিয়েও গেছে। এই মুহূর্তে আপনি কোন কেন্দ্রে আছেন সেটা একটু জানাবেন, পাশাপাশি ভোটের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? বৃষ্টি আছি যে এই উপজেলাটিতে ভোট, এটি একটি কেন্দ্র এবং এই উপজেলার বেশ কয়েকটি, অর্থাৎ কাঁঠালতলী উচ্চ বিদ্যালয় কেন্দ্র। এই কেন্দ্রে আমি বেশ খানিকক্ষণ ধরেই অপেক্ষা করছিলাম। আসলে ভোটের পরিবেশ যেমনটি দেখছেন, এখন যেমন ফাঁকা পরিবেশ দেখছেন, আমরা অনেকক্ষণ ধরে আসলে এই পরিবেশটিই দেখছি। ভোটার উপস্থিতি তেমন একটা চোখে পড়ার মতো নেই, যদিও দুপুরের এই সময়টাতে সাধারণত একটু ফাঁকা থাকে। তবে আমরা যেটি দেখাচ্ছিলাম আসলে সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রগুলোর চিত্র আসলে এমনটাই হয়েছে। যদি সকালের চিত্র এখন পর্যন্ত বলি, যেমন যেই কক্ষটিতে আপনি এখন রয়েছেন এটি একটি মহিলা কক্ষ, তাদের 450-র মতো কাছাকাছি ভোট রয়েছে, তা 429 জন, তার মধ্যে 89টি ভোট পড়েছে, অর্থাৎ 5 ভাগের 1 ভাগ ঠিকমতো পড়েননি, এরকমের একটি অবস্থা। এবং আরও কয়েকটি কক্ষের খবর নিয়েছি, সেখানকার চিত্রই প্রায় কাছাকাছি, কোনোটিতে আর একটু কম, কোনোটিতে হয়তো আর 2-1টি ভোট বেশি পড়েছে। সব মিলে আমার কাছে যতগুলো এই 3টি উপজেলার মধ্যে ঘুরে দেখেছি, যতগুলো উপজেলার কেন্দ্রগুলোতে, তার মধ্যে বরঞ্চ এই 2টি কেন্দ্রের আগের যেটি আরেকটি সংবাদে আমরা যুক্ত হয়েছিলাম সেই কেন্দ্র এবং এই কেন্দ্রে একটু ভোট বেশি মনে হচ্ছে। অন্যান্য কেন্দ্রগুলোতে আরও ভোট কম পড়েছে বা সকাল থেকে আমরা তেমন চিত্রটিই দেখেছি। ভোটের পরিবেশ বলতে গেলে এখন পর্যন্ত ভোটারদের পক্ষ থেকে তেমন কোনো অভিযোগ করা হয়নি, তবে 2-1জন প্রার্থীর এজেন্ট অভিযোগ করেছেন তাদের প্রতিদ্বন্দ্বীরা প্রভাব বিস্তারের চেষ্টা করছেন, ভোটে কারচুপির চেষ্টা করছেন। শুনছিলাম রাসেল, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এ পর্যায়ে আমরা ঢাকার দোহারে যাব, সেখানে আমাদের আরেক সহকর্মী আব্দুল্লাহ তুহিন অপেক্ষা করছেন। একটু দেখে আসতে চাই সেখানে কি অবস্থা চলছে। তুহিন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আপনি যেই কেন্দ্রে আছেন সেখানকার ভোটের সার্বিক পরিবেশ সম্পর্কে তো জানাবেন, পাশাপাশি যারা প্রশাসন বা আইন শৃঙ্খলায় নিয়োজিত দায়িত্বরত যে কর্মকর্তারা আছেন তারা আসলে কি বলছেন, তাদের তৎপরতা কেমন দেখছেন। আরেকটি বিষয় জানতে চাচ্ছি, প্রার্থীদের এজেন্টদের কাছ থেকে কোনো ধরনের কোনো অভিযোগ পেলেন কিনা?
বৃষ্টি, আমরা এজেন্টদের কাছ থেকে এই দুপুর নাগাদ, অর্থাৎ এখন ভোট শুরুর পর এখন প্রায় 5 ঘন্টা অতিক্রম করেছে, দু একটি জায়গা থেকে বিচ্ছিন্ন কিছু অভিযোগ পাচ্ছি। দু এক জায়গা থেকে এজেন্ট বের করে দিয়েছে, দু এক জায়গায় জাল ভোট দেওয়ার চেষ্টা করেছে, এরকম কিছু অভিযোগ আমরা পেয়েছিলাম। এর চেয়ে কিন্তু বড় কোনো অভিযোগ আমরা পাইনি। সেই কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেকটা রিল্যাক্স মুডে আছে, কোথাও কোনো গ্যাঞ্জাম নেই, দৌড়াদৌড়ি নেই, দৌড়ঝাঁপ নেই, ধরপাকড় নেই। অর্থাৎ তারা এখন পর্যন্ত সকাল থেকে আইন শৃঙ্খলা রক্ষা খুব ভালো আছে। প্রার্থীর এজেন্টরা, আপনি বাইরে যতটা ভিড় দেখছেন, প্রতিটি কেন্দ্রে প্রার্থীর এজেন্টরাই বাইরে মোটামুটি তাদের সরগরম অবস্থা, কিন্তু ভেতরে একেবারেই খা খা করা অবস্থা, যার জন্য এত আয়োজন। সেই ভোটার সংখ্যা একেবারেই কম। অর্থাৎ সকালের দিকে আবহাওয়াটা খারাপ থাকার কারণে প্রথম 3 ঘন্টায় যেখানে 5 থেকে 7% ভোট কাস্ট হয়েছে, সেখানে 5 ঘন্টা পর, অর্থাৎ এই নারিশা বালিকা উচ্চ বিদ্যালয়ের এই কেন্দ্রটিতে প্রায় 2400 ভোট। সেখানে কিছুক্ষণ আগে আমরা যে হিসেবটি দেখেছি 15 থেকে 17% ভোট এখানে কাস্ট হয়েছে। ঠিক একইভাবে এই দোহারের ছোট্ট উপজেলার 78টি কেন্দ্র যেটা আছে, 78টি কেন্দ্রের বেশিরভাগই এই অবস্থা। আমরা যে নারিশা এসেছি যে শহর থেকে একটু পাশে, এখানে একটু ভোটার সংখ্যা বেশি হওয়ার কথা, শহরের ভেতরে ভোটার সংখ্যা আরও কম। সব কিছু মিলিয়ে যে প্রার্থী 2 জন হেভিওয়েট প্রার্থী আছেন, বলা হয় যে একজন বর্তমান সংসদ সদস্য, তার সমর্থিত প্রার্থী, তিনি বর্তমান চেয়ারম্যান, তিনিও লড়ছেন। একই দলের আরেকজন লড়ছেন, ঠিক তারও সমর্থক সংখ্যা বাইরে যতটা দেখছি অ্যাক্টিভ, কিন্তু তাদের উপস্থিতিতে তারাও নিজেরাও হতাশ যে ভোটার সংখ্যা খুবই কম। ভোটার সংখ্যা হয়তো বাড়লে এই সংখ্যাটা আরও বাড়তে পারে, দুই পক্ষই খুশি হতেন। তারা আশা করছেন হয়তো শেষ বেলায় এসে যদি সুষ্ঠু থাকে, সকাল থেকে যে পর্যন্ত সুষ্ঠু হয়েছে শেষ পর্যন্ত যদি সুষ্ঠু থাকে, আরও হয়তো 10% ভোট বাড়তে পারে বলে তারা মনে করছেন। তবে সার্বিক বিষয় নিয়ে এখন বড় ধরনের কোনো অভিযোগ আমরা কোনো পক্ষ থেকে পাইনি। শুনছিলাম আমরা। তুহিন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি সিরাজগঞ্জে আমার আরেক সহকর্মী অপেক্ষা করছেন, গোলাম মোস্তফা রুবেলকে দেখতে পাচ্ছি। রুবেল, শুনছিলেন যেমনটি সহকর্মী আব্দুল্লাহ তুহিন এবং সহকর্মী রাসেল জানাচ্ছিল যে মোটামুটি শান্তিপূর্ণ অবস্থানেই আছে সবকিছু এবং শান্তিপূর্ণভাবেই আসলে ভোট অনুষ্ঠিত হচ্ছে। আপনি যেই কেন্দ্রে আছেন সেখানকার অবস্থা আমাদেরকে একটু জানাবেন। বৃষ্টি, আসলে ঠিক সিলেটের মতো কিন্তু এখানেও কিন্তু অনেকটা শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে। সিরাজগঞ্জে মোট 3টি উপজেলাতে ভোট গ্রহণ হচ্ছে, সিরাজগঞ্জ, গাজীপুর সদর এবং বেলকুচি উপজেলাতে। ইতিমধ্যেই দুপুর 12টা পর্যন্ত আমাকে জেলা রিটার্নিং অফিসার তিনি জানিয়েছেন যে এখন পর্যন্ত 19% ভোট এই জেলায় পড়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করি, আপনি দেখতে পারবেন। যদি সকালে এই জেলাতে এবারের প্রথম কিন্তু বৃষ্টি হয়েছে আজকে সকালে, ঠিক তারপর থেকে কিন্তু ভোটার সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে, রোদ ওঠার সাথে সাথে কিন্তু ভোটারদের সংখ্যা অনেকটা বেড়ে যাচ্ছে। আপনার এই, আমি কথা বলতে চাচ্ছি যিনি প্রিজাইডিং অফিসার, তার সাথে আপনার এই কেন্দ্রে তো মোট এখন পর্যন্ত কত % ভোট হয়েছে এবং ভোটারদের উপস্থিতি কম হওয়ার কারণটি কী মনে করছেন, এবং একই সাথে হচ্ছে এখন সার্বিক পরিস্থিতি কেমন? আমার বেলা 12টা পর্যন্ত আমার এই কেন্দ্রে 20% ভোট কাস্ট হয়েছে। সকালবেলা বৃষ্টি হওয়ার জন্য সকালবেলা ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল, তবে সময়ের সাথে আবহাওয়া উন্নতি হওয়ার সাথে সাথে ভোটার উপস্থিতি কিছুটা সন্তোষজনক। এখন দলে দলে ভোটাররা ভোট দিতে আসছেন এবং ইভিএম নিয়ে তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এবার তো বেলকুচিতে প্রথম ইভিএমের মাধ্যমে ভোট দিলেন, ভোট দিতে পারে কেমন লাগছে এবং আসলে এই যে ইভিএম নিয়ে কোনো জড়িত আছে কিনা? জি, আসলে ইভিএম নিয়ে সবারই একটা কিউরিওসিটি ছিল। সবাই মানে ইভিএমটা কি এটা দেখার জন্য, শেখার জন্য অনেকে আসতেছে। তো ভোটার উপস্থিতি আসার অনুরূপ অনেক ভালো আছে। সবাই উৎসবমুখর পরিবেশে এই বেলকুচি উপজেলাতে সবাই ভোট দিচ্ছে। ধন্যবাদ আপনাকে। যেমনটি দেখছিলেন এবং শুনছিলেন যে আসলে ভোটারের উপস্থিতি কিন্তু ধীরে ধীরে বেলা বাড়ার সাথে সাথেই ভোটারের উপস্থিতি অনেকটা বাড়ছে। তবে বিশেষ করে আমাদের চরাঞ্চল যে এলাকাটি রয়েছে, বিশেষ করে গাজীপুর, সিরাজগঞ্জ সদর এবং বেলকুচি, সেই চরাঞ্চলের মানুষের মাঝে কিন্তু আসলে এই ইভিএম নিয়ে অনেকটাই জটিলতা দেখা দিচ্ছে। অনেকেই আসলে সেখানে বিদ্যুতিক কিছু সমস্যার কারণে কিন্তু কিছু কিছু কক্ষে ইতিমধ্যে কিন্তু সেই ভোটকে দিতে কিন্তু অনেকটা বিলম্ব হচ্ছে, এমনও কিন্তু অভিযোগ আমরা পেয়েছি। তবে সিরাজগঞ্জে যে সমস্ত চরাঞ্চল, বিশেষ করে নাটুয়াপাড়া যে এলাকাটি রয়েছে, সেখান থেকে আমি যতটুকু তথ্য পেয়েছি যে সেই এলাকায় ভোটারের উপস্থিতি কিন্তু অনেকটাই বেশি। তবে তার মাঝামাঝি যে চরগুলো রয়েছে সেই চরের অবস্থা কিন্তু অনেকটাই নাজুক। কিছু কিছু কেন্দ্রে কিন্তু প্রায় এখন পর্যন্ত 7% কি 8% ভোট কাস্ট হয়েছে বলে আমাদের জানিয়েছে। তবে সার্বিকভাবে সিরাজগঞ্জের 3টি উপজেলায় অনেক শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে। বৃষ্টি, দেখছিলাম আমরা। ধন্যবাদ জানাচ্ছি রুবেল আপনাকে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, জনগণ উপজেলা নির্বাচন বর্জন করেছে, আর এই বর্জনের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারের দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। দুপুরে নয়াপল্টনে এক ব্রিফিংয়ে রিজভী আহমেদ বলেছেন, একতরফা আওয়ামী নির্বাচন বিএনপি আগেই বর্জন করেছে। উপজেলা নির্বাচন বর্জন যে সঠিক সিদ্ধান্ত, তা জনগণের ভোট কেন্দ্রে না যাওয়ার মধ্য দিয়েই প্রমাণিত হয়েছে। বললেন, অন্যায়ের বিরুদ্ধে জনগণ নিশ্চুপ থাকতে পারে না। ভোট কেন্দ্রে যাওয়ার জন্য বাড়িতে বাড়িতে গিয়ে ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন রিজভী। যে উপজেলা নির্বাচন করছে সেখানেও ভোটাররা আজকে সকাল থেকে শুরু হয়েছে, ভোট কেন্দ্রে যায়নি, এবং এটার মধ্যে দিয়ে তারা তাদের সাহসের বুক বেঁধে দাঁড়ানোর সেই ইঙ্গিতটাই দিচ্ছেন এদেশের জনগণ এবং ভোটাররা। এই যে তাদের ভোট বর্জন, এই যে না যাওয়া, এটার মধ্যে দিয়ে এই একনায়কতান্ত্রিক কর্তৃত্ববাদী সরকার যে অপরাধগুলো করেছে, সেই অপরাধের প্রতি এটি একটি ধিক্কার হিসেবে বিবেচিত হচ্ছে। আবার উপজেলা নির্বাচন প্রসঙ্গ, ভোট চলাকালে বিভিন্ন উপজেলার নানা কেন্দ্রে সহিংসতার খবর শোনা গেছে। ভোট কারচুপির মতো অপরাধও ঘটেছে। সুনামগঞ্জের শাল্লায় 2 চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে 10 জন আহত হয়েছে। সকালে 4 নম্বর ইউনিয়নের 24 কেন্দ্রের সামনে ঘোড়া ও আনারস প্রতীকের সমর্থকরা সংঘর্ষে জড়ায়। পুলিশ জানায়, অবনীমোহন দাস এবং গণেন্দ্র চন্দ্র সরকারের সমর্থকরা ভোটারদের নানাভাবে নিজ প্রার্থীর পক্ষে টানার চেষ্টা করছিলেন। কথা কাটাকাটির এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়ায়। পুলিশ ও বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বরিশালে বাকেরগঞ্জে পারশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রার্থীদের সমর্থকদের লাঠিপেটা করেছে পুলিশ। সকালে কেন্দ্রের সামনে তারা অনেকেই ভিড় করে, এ সময় সরে যেতে বলে পুলিশ, কিন্তু কর্মী সমর্থকরা না সরলে পুলিশ লাঠিচার্জে বাধ্য হয়। বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট কারচুপির প্রমাণ মিলেছে। জোরপূর্বক ব্যালটে সিল মারার ঘটনাও স্বীকার করেছেন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হাফিজুর রহমান ও আব্দুল মুত্তালিব। জানিয়েছেন, সকালে 10 থেকে 15 জন অজ্ঞাত ব্যক্তি এসে ব্যালট বই ছিনিয়ে নেয়। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানার নেতৃত্বে মোবাইল কোর্ট গিয়ে এই ঘটনার সত্যতা পায়। এটা সংশ্লিষ্ট সহকারী প্রিজাইডিং অফিসারের রেসপন্সিবিলিটি। আমি নিজে আমারটা সামনে আমিও দেখলাম যে এখানে স্বাক্ষর নেয়নি। কেন নেয়নি, এটা ওনাদের গাফিলতি। আমারও কিছুটা ব্যর্থতা, বা আমি এখন এসে দেখতে পাচ্ছি। আপনারা যখন বললেন যে বিষয়টা দেখেন, তখন আমি এসে দেখতেছি হ্যাঁ আসলেই তো স্বাক্ষর নেয়নি। গোপন কক্ষে ঢুকে এক ভোটারের ভোট দিলেন পোলিং অফিসার। এমন অভিযোগের সত্যতা পাওয়ায় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো জাহিদুল ইসলামকে। বেলা 10টার দিকে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের 2 নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। এই সময় প্রিজাইডিং অফিসারের সাথে ভোটাররা তর্কেও জড়ান। আমরা কক্সবাজারে একটু যেতে চাই। সেখানে আমাদের সহকর্মী এহসান আল কুতুবি অপেক্ষা করছেন। ভোটের সার্বিক পরিবেশ সম্পর্কে তিনি আমাদেরকে জানাবেন। এহসান, সকালবেলা তো কালবৈশাখী ঝড়ের প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে কক্সবাজারে, খুব সম্ভবত এখনো হচ্ছে। এই বৃষ্টির মাঝেও কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কেমন দেখছেন একটু জানাবেন। বৃষ্টি এক কথায় বলতে গেলে ভোটারের চেয়ে যেসব প্রার্থী রয়েছেন তাদের সমর্থক বেশি। প্রতিটি কেন্দ্রেই আমরা দেখেছি, প্রতিটি কেন্দ্রে বলতে গেলে ইতিমধ্যে আমরা 5-6টি কেন্দ্রে পরিদর্শন করেছি কেন্দ্র, এবং এখন আছি কক্সবাজারের বিমানবন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। কক্সবাজার সদরেই আছি। আপনি দেখতেই পাচ্ছেন এখানে ভোটার উপস্থিতি বলতে মোটেই নেই। মাঝে মধ্যে 1-2 জন আসছে, তারা ভোট দিয়ে চলে যাচ্ছে। এখানে যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে যে ভোট দেওয়ার যে একটা প্রথা আমরা দেখে আসছি, সেটি এখনো পর্যন্ত দেখছি না। তবে সকালে মোটামুটি আমরা কক্সবাজারের যে মহিলা কলেজ কেন্দ্র ছিল, সেখানে আমরা মোটামুটি 20-30 জনের একটি লাইন, মহিলা তাও, তাদের একটা লাইন দেখেছি। এরপর থেকে যেসব কেন্দ্রগুলোতে গেছি আমরা ঘুরে দেখেছি, কোনো কেন্দ্রেই লাইন দেখিনি। এবং যেহেতু বৃষ্টি হচ্ছে সকাল থেকে, আসলে কিছুক্ষণ পর পর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি পড়ছে। এবং পাশাপাশি কক্সবাজার সদর
আর আরও 2টা উপজেলায় কিছু নির্বাচন হচ্ছে, তার মধ্যে কুতুবদিয়া এবং মহেশখালী। কোথাও কোনো বড় ধরনের বিশৃঙ্খলার ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি। তবে কুতুবদিয়া এবং মহেশখালী যেহেতু গ্রাম এলাকা, সেখানে মোটামুটি ভোটার উপস্থিতি রয়েছে। তবে কক্সবাজার পৌরসভা এলাকায় ভোটার উপস্থিতি একেবারে নগণ্য। তবে মোটামুটি যেসব শহরের বাইরে যেসব এলাকা রয়েছে, গ্রামাঞ্চল, সেখানে মোটামুটি ভোটার উপস্থিতি রয়েছে। বৃষ্টি শুনছিলাম, ধন্যবাদ এহসান। দেখতে পাচ্ছি খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় আমাদের সহকর্মী শাহরিয়ার ইউনুস অপেক্ষা করছেন। একটু দেখে আসতে চাই কি অবস্থা সেখানে চলছে। শাহরিয়ার, আমাদেরকে একটু জানাবেন যে লক্ষ্মীছড়ি উপজেলার কথা আসলে বলছিলাম, ওইখানে তো সহিংসতার জেরে 2 কেন্দ্রে ভোট স্থগিত করেছে নির্বাচন কর্মকর্তারা। এই ঘটনার বিস্তারিত একটু জানাবেন, আর বর্তমানে পরিস্থিতি কেমন দেখছেন সেটিও জানতে চাচ্ছে। বৃষ্টি, লক্ষ্মীছড়ি আসলে খাগড়াছড়ির সবচেয়ে দুর্গম একটা উপজেলা এবং সেখানে যে কয়েকটি ভোট কেন্দ্র রয়েছে সেখানে সবকটি ভোট কেন্দ্র কিন্তু ঝুঁকিপূর্ণ এবং উপজেলা শহর থেকে অনেক ভিতরে সেসব ভোট কেন্দ্র রয়েছে। আর সেখানে আমরা 2টি ভোট কেন্দ্রের ভোট স্থগিত আমরা সেটি জানতে পেরেছি এবং স্থানীয় প্রশাসন আমাদেরকে সেই বিষয়টি নিশ্চিত করেছে। সেই 2টি কেন্দ্রের নাম হচ্ছে লেলাং সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং যতীন্দ্র কারবারি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই 2টি কেন্দ্রে ওখানকার স্থানীয় যে 2 চেয়ারম্যান প্রার্থী রয়েছে তাদের ভোট জাল ভোট এবং কেন্দ্র দখলের অভিযোগ ওঠায় মূলত 2টি কেন্দ্রেই ভোট গ্রহণ সাময়িকভাবে স্থগিত করেছে উপজেলা প্রশাসন। এছাড়া অপরাপর যে উপজেলা কেন্দ্রগুলো রয়েছে সেসব কেন্দ্রে অনেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। তবে আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি উপজেলায় সকাল থেকে এখন পর্যন্ত যে পরিমাণ ভোটার সংখ্যা রয়েছে বা ছিল, সে পরিমাণ ভোটার উপস্থিতি আমরা কোনো কেন্দ্রে দেখতে পাইনি। তার একটি বড় প্রভাব আমরা সেখানে দেখতে পাচ্ছি। একজন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস অফ ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর, অপরজন রয়েছে চাইথোয়ং মার্মা, আরেকজন রয়েছে, মোট 3 জন চেয়ারম্যান প্রার্থী রয়েছে। সেখানে ইউপিডিএফ এর প্রার্থী একাধিক কেন্দ্রে প্রভাব বিস্তারের একটা অভিযোগ আমরা দেখতে পেয়েছি, যার কারণে সেসব কেন্দ্রগুলোতে প্রশাসনের পক্ষ থেকে অধিকতর নিরাপত্তা নেওয়া হয়েছে। এর মধ্যেই 2টি কেন্দ্রে কিন্তু জাল ভোট এবং ভোট কেন্দ্র দখলের অভিযোগে কিন্তু প্রশাসন ভোট কেন্দ্র স্থগিত রেখেছে। অপরদিকে যে 3টি উপজেলা রয়েছে মানিকছড়ি, মাটিরাঙ্গা এবং রামগড়, এই 3টি কেন্দ্রে এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। তবে ভোটারদের যে পরিমাণ উপস্থিতি থাকার কথা কেন্দ্রগুলোতে, সেসব কেন্দ্রগুলোতে আমরা এখন পর্যন্ত সেরকম দীর্ঘ লাইন অথবা চোখে পড়ার মতো কোনো লাইন আমরা দেখতে পাইনি। সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকে 11টা পর্যন্ত আমরা বেশ কয়েকটি কেন্দ্র দেখেছি একদম শূন্য কেন্দ্র। আমরা সেটা দেখতে পাচ্ছি। ভোটারদের লাইন থাক দূরের কথা, ভোটারদের যে উপস্থিতি সেটিও ছিল তুলনামূলক অনেকটা কম। আমি এখন দাঁড়িয়ে যে জায়গাটিতে কেন্দ্রটি দেখানোর চেষ্টা করছি, সেই কেন্দ্রটি হচ্ছে প্রায় 3600 ভোট রয়েছে। সেখানে এখন পর্যন্ত মাত্র 650টির মতো ভোট পড়েছে, সেটি আমরা এই পর্যন্ত জানতে পেরেছি। বৃষ্টি, অনেক ধন্যবাদ, আপনি বিস্তারিত করে আমাদেরকে জানাচ্ছিলেন। এবারে আমরা যাচ্ছি জামালপুরে, সেখানে আমাদের সহকর্মী সাগর ফরাজি অপেক্ষা করছেন। সাগর, সকালবেলা জামালপুরে পোলিং অফিসারকে যে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে সে বিষয়ে সেই ঘটনার একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন, এবং এটি তো আসলে সকাল 10টার ঘটনা, এটি ঘটে যাওয়ার পরে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন ওই কেন্দ্রে? বৃষ্টি, আমি প্রথমেই বলে রাখি সকাল 10টার দিকে কিন্তু মূলত এই ঘটনাটি ঘটে। যে পোলিং অফিসার রয়েছেন যিনি রফিকুল ইসলাম, তাকে কিন্তু অব্যাহতি দেওয়া হয় তার দায়িত্ব থেকে, আর অব্যাহতি দেন প্রিজাইডিং অফিসার নিজে। মূলত সাংবাদিকদের উপস্থিতিতে হওয়ার পরেই কিন্তু এই ঘটনা ঘটে। আর সার্বিক বিষয় যদি একটু বলি, যে আসলে মূলত ওই ঘটনায় কিন্তু ভোটারদের যে উপস্থিতি ছিল বা ভোটারদের উপস্থিতি কম থাকলেও 2-1জন যে ভোটার আসছেন তারা কিন্তু মূলত তাদের যে ইভিএমে প্রথম ভোট, এই ভোটটি দেওয়ার চেষ্টা করেছেন। আর চেষ্টা করে কিন্তু যখন পোলিং অফিসার যে ভোটটি দিয়ে দিয়েছেন তখন কিন্তু মূলত ভোটাররা ক্ষিপ্ত হয়ে যায়। ক্ষিপ্ত হয়ে তারা আরও অভিযোগ করেছেন যে এর আগেও নাকি কয়েকটি ভোটারের সাথে কিন্তু তারা এরকম করেছেন বলে জানিয়েছেন প্রিজাইডিং অফিসার। তৎক্ষণাৎ কিন্তু প্রিজাইডিং অফিসার তাকে অব্যাহতি দেয়। আর এই ঘটনার প্রেক্ষিতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বলেন আর হচ্ছে যে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা কিন্তু খুব সতর্ক হয়ে গেছে। আমরা এখন পর্যন্ত কোথাও কোনো এই ঘটনার বাইরে কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা দেখতে
পাইনি। আরেকটি বিষয় জানিয়ে রাখতে জামালপুরে কিন্তু 2টি উপজেলায় নির্বাচন হওয়ার কথা ছিল, গতকাল কিন্তু সরিষাবাড়ি যে উপজেলা রয়েছে সেই উপজেলা নির্বাচন কিন্তু স্থগিত করে দিয়েছে মূলত নির্বাচন কমিশন। আর ভোটের যে মাঠের পরিস্থিতি যদি বলতে চাই, দেখতেই পাচ্ছেন যে আবহাওয়াটা একটু বৃষ্টিস্নাত আবহাওয়া, সেই জায়গায় কিন্তু ভোটার উপস্থিতি একদমই নেই। আমি এই কেন্দ্র না, শুধুই আরও কয়েকটি কেন্দ্র কিন্তু ঘুরে দেখেছি, মূলত এই ভোটাররা খুব কম। আর ইভিএমের ব্যাপারে যদি বলি, জামালপুরে কিন্তু এই উপজেলায় কিন্তু ইভিএমে ভোট হচ্ছে এবার। মূলত ইভিএমে ভোটাররা বলছেন যে তাদের যে অজ্ঞতা বলবো, যেটা অজ্ঞতা বলবো না জানা বলবো, যেটার কারণে কিন্তু তারা ভোটে কিন্তু মূলত ভোট দিতে গিয়ে কিন্তু তাদের সমস্যা হচ্ছে। আরেকটি বিষয় বলবো, সেই জায়গা থেকে কিন্তু এখানকার যে পোলিং অফিসার বা প্রিজাইডিং অফিসার যারা রয়েছেন তারা কিন্তু দেখিয়ে দিতে যেও কিন্তু ভোট যে প্রার্থীকে দেওয়ার কথা বা যে প্রার্থীকে তারা দিবে সেটা কিন্তু তারা পাচ্ছে না, সেই জায়গাতে কিন্তু তারা একটু অভিযোগ করেছেন। নুসরাত, শুনছিলাম, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ইভিএম নিয়ে কোথাও কোনো সমস্যা হয়নি, জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতেই ভোট গ্রহণ নির্বিঘ্নে চলছে বলে দাবি করলেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। দুপুরে আগারগাঁয়ে নির্বাচন কমিশনে ব্রিফিং হয়, সেখানেই বললেন অঞ্চল ভেদে ভোট প্রদানের হার কম বেশি রেকর্ড করা হয়েছে, তবে 15 থেকে 20% ভোট পড়েছে। ইসি সচিব এমনটাই জানান। তার দাবি, এখন পর্যন্ত নির্বাচন ঘিরে বড় কোনো দুর্ঘটনা হয়নি, তবে খাগড়াছড়ি লক্ষ্মীছড়ি উপজেলায় গন্ডগোল হওয়ায় ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। রাতে ঝড়ের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল বহু এলাকায়, তাই কিছু জায়গায় ভোটার উপস্থিতিও কম। গড়ে অঞ্চল ভিত্তিক 15 থেকে 20% হারে ভোট কাস্ট হয়েছে দুপুর 12টা পর্যন্ত। বড় ধরনের কোথাও কোনো দুর্ঘটনা ঘটেনি। 2-1টি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা যেখানে ঘটেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে কঠোর ব্যবস্থা নিয়েছেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার একটি ভোট কেন্দ্রের বাহিরে গন্ডগোল হওয়াতে সেখানে ভোট গ্রহণ কার্যক্রম স্থগিত করা হয়েছে। এছাড়া কোথাও ভোট গ্রহণ কার্যক্রম বন্ধ হয়নি। অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিনে কোনো স্বাস্থ্য ঝুঁকি আছে কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরকে, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। সকালে রাজধানীর সিডাপ মিলনায়তনে ছিল সর্বজনীন স্বাস্থ্য অর্জনে প্রান্তিক পর্যায়ে টিকাদান কর্মসূচি বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠক, আর সেখানে এসব কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী। জানিয়েছেন অ্যাস্ট্রাজেনেকার টিকার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি, তবে সম্ভাবনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মন্ত্রী বললেন, ডেঙ্গু মোকাবেলায় হাসপাতালগুলো প্রস্তুত, তবে এডিস মশা বংশ বিস্তারের উৎসগুলো আগে ধ্বংস করতে হবে এবং স্যালাইনের কোনো সংকট হবে না, এমনটা জানিয়ে মন্ত্রী বললেন, দাম যেন বৃদ্ধি না পায় সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। আমি যার কারো মা ডেঙ্গিতে মারা যায়, এটা আমার একটা সেন্টিমেন্ট। সেই জন্য আমি ডেঙ্গি নিয়ে, এটা শুধু আমাদের মানে স্বাস্থ্য মন্ত্রণালয় নয়, এটা 2টা মন্ত্রণালয়ের পাশাপাশি একসাথে কাজ করতে হবে। আমরা যদি ডেঙ্গির উৎসগুলো বন্ধ করতে না পারি, আমি যতই হাসপাতাল বানাই কিন্তু এটা তো মানে বন্ধ হবে না। সুতরাং সেইভাবে আমরা কাজ করছি। আশা করি আমাদের হাসপাতালের যে সক্ষমতা আছে, আমি অলরেডি নির্দেশ দিয়েছি। তথ্য অধিকার আইনের সঠিক বাস্তবায়ন চায় সরকার, প্রয়োজনে সরকারি কর্মকর্তাদেরই কাঠগড়ায় দাঁড় করানো হবে, এমনটা জানিয়েছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। সকালে গণমাধ্যম ইনস্টিটিউটে তথ্য অধিকার আইন এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে কর্মশালা ছিল, আর সেখানেই প্রতিমন্ত্রী এসব কথা বললেন যারা তথ্য চাইবে তাদের মধ্যেও কিছু ভুল বোঝাবুঝি আছে, সব তথ্য প্রচারযোগ্য নয়। দেশের স্বার্থ জড়িত এমন তথ্য প্রচার করলে সেটা নিরাপত্তার জন্যই হুমকি হয়ে উঠতে পারে, তাই যারা তথ্য চাইবে তাদেরও পেশাদারি আচরণ থাকতে হবে। এর পাশাপাশি সরকারের পক্ষ থেকে যারা তথ্য দিবেন তাদেরও বাধ্যবাধকতা মানতে হবে। সেক্ষেত্রে সিদ্ধান্ত কিভাবে নেয় পলিসি মেকাররা? তথ্য অধিকার আইনের কার্যকর বাস্তবায়ন, এই আইনটি পাশ করার মাধ্যমে সরকার আসলে নিজেই কাঠগড়ায় দাঁড় করায়, অর্থাৎ নিজেই জবাবদিহি করার জন্য এই আইনটি তৈরি করেছে, তার নিজের অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সিটা আরো নিশ্চিত করতে। 2026 সালের মধ্যেই মধ্যমায়ের দেশ থেকে বাংলাদেশের পাশে মধ্যমায়ের দেশ হতে বাংলাদেশের পাশে থাকবেন ব্রিটেন, এমনটাই জানিয়েছেন দেশটির ইন্দো প্যাসিফিক মন্ত্রী অ্যান মেরি ট্রিভেলিয়ন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডক্টর হাসান মাহমুদের সাথে বৈঠক করেন তিনি, আর এই আশ্বাস সে সময় দেন। বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু ছাড়াও ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা এবং দেশগুলোর বাণিজ্য বৃদ্ধির ব্যাপারেও আলোচনা হয়। এছাড়া বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সবসময় পাশে থাকার আশ্বাস ব্রিটেনের।
আসন্ন ঈদুল আজহায় রাজধানীর আফতাবনগরে পশুর হাট বসানোর ইজারার বিজ্ঞপ্তি স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে চলতি বছর সেখানে পশুর হাট বসানো যাবে না বলেই জানিয়েছেন আইনজীবীরা। দুপুরে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছেন। গত 4 এপ্রিল ঈদুল আজহা উপলক্ষে কুরবানির পশুর হাট বসানোর জন্য ইজারা বিজ্ঞপ্তি দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা এবং বিজ্ঞপ্তিতে 11টি হাটের কথা উল্লেখ ছিল, যার মধ্যে আফতাবনগর হাটের অংশ বাতিল চেয়ে সিটি কর্পোরেশনকে 8 এপ্রিল আইনি নোটিশ দেন সেখানকার বাসিন্দা ইউনুস আলী আকান্ত। আর তাতে সাড়া না পেয়ে সোমবার হাইকোর্টে রিট করেন তিনি। রাফা ক্রসিংয়ে অবস্থান নিয়ে ইসরায়েলি সেনাদের স্থল অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী। হামাসকে পুরোপুরি ধ্বংস কিংবা অন্তত একজন জিম্মিকে মুক্তি না দেয়া পর্যন্তই হামলা চলবে এমন হুঁশিয়ারি দিয়েছেন। রাফায় তেল আবিবের স্থলাভিযানের ফল ভালো হবে না এমন সতর্কবার্তা দিয়েছে হামাস। আর ইসরায়েলকে আটকাতে ব্যর্থ যুক্তরাষ্ট্রের সাফাই, সীমিত পরিসরে স্থল অভিযান চলবে। নিরাপদ কোনো স্থান নেই উপত্যকায়, জানা নেই গন্তব্য। তবুও রাফা ছেড়ে ছুটছে গাজাবাসী, কারণ যে কোনো সময় শুরু হতে পারে সর্বাত্মক স্থল অভিযান, যার প্রধান টার্গেট মূলত আশ্রয় কেন্দ্রগুলো। ইসরায়েলের দাবি, রাফায় বেসামরিকদের ঢাল হিসেবে ব্যবহার করছে হামাস। সাধারণ মানুষের মাঝে লুকিয়ে থেকেই চালিয়ে যাচ্ছে তৎপরতা। ফিলিস্তিনি সংগঠনটিকে ধ্বংসের লক্ষ্য নিয়ে যে কোনো সময় শুরু হবে তেল আবিবের স্থল অভিযান। রাফা পরিদর্শনে গিয়ে এমন হুঁশিয়ারি দেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। সেনাদের অভিযান নিয়ে নির্দেশনাও দেন। রাফা ক্রসিং এর নিয়ন্ত্রণ নিয়ে মিশন পরিচালনার নির্দেশ দিয়েছি আইডিএফকে। আমরা জিম্মিদের ফিরিয়ে আনার বিনিময়ে আপোষে রাজি ছিলাম। সে সুযোগ যদি বন্ধ হয়ে যায় আমরা সামনে এগোবো এবং অভিযান জোরদার করব, আর তা পুরো উপত্যকা জুড়েই। রাফায় আগ্রাসন চালিয়ে গেলে কোনো যুদ্ধবিরতি চুক্তি হবে না এমন হুঁশিয়ারি হামাসের। লেবাননের বৈরুতে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির মুখপাত্র ওসামা হামদান জানান, আলোচনা চালিয়ে যেতে দোহা থেকে আবারও কায়রো গেছে স্বাধীনতাকামী সংগঠনটির প্রতিনিধিরা। বলেন, বল এখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কোর্টে। আগ্রাসন আর দখলদারিত্বের জবাব দেবে প্রতিরোধকারীরা, এটাই স্বাভাবিক। জাতিসংঘ আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান, আগ্রাসন বন্ধে ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করুন। রাফায় অভিযানের প্রতিক্রিয়া ইসরায়েলি বাহিনীর জন্য সুখকর হবে না। যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তির পরও যখন রাফায় ইসরায়েলের হামলা বন্ধ হচ্ছে না, তখন স্থল অভিযান সীমিত পরিসরে হবে এমন সাফাই গাইছে মার্কিন পররাষ্ট্র বিভাগ। এই অভিযান সীমিত পরিসরে হবে। তেল আবিব আগেই জানিয়েছে বড় ধরনের অভিযানের কথা, যার বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্টও করেছি। আমরা চুক্তির চেষ্টা করে যাচ্ছি, যা অবিলম্বে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিশ্চিত করতে পারে। রাফা ক্রসিং এর গাজার অংশ এখন তেল আবিবের নিয়ন্ত্রণে। মঙ্গলবার মিশরীয় সীমান্ত ক্রসিং থেকে রাফার 200 মিটার ভেতরে অবস্থান নেয় ইসরায়েলি সেনারা। যে কোনো সময় স্থল অভিযান শুরুর জন্য ট্যাঙ্ক বহর নিয়ে প্রস্তুত পদাতিক বাহিনী। ডরথি তাসরিন, যমুনা নিউজ। আমরা এই পর্যায়ে একটু পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাব। সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। কোনো নির্বাচন করা যায় না, সেই দল তারা আর কতদিন করবে সেটা একটি বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। যে বিএনপি যদি কেউ করে তাহলে তিনি উপজেলায় অংশগ্রহণ করতে পারবেন না, তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ইলেকশন করতে পারবেন না, তারপর পার্লামেন্ট ইলেকশন করতে পারবেন না। আসলে বিএনপিকে নির্বাচন ভীতি পেয়ে বসেছে, কিন্তু বিএনপি যেই পথ অনুসরণ করছে এটি হচ্ছে তাদের আত্মহননমূলক পথ। কারণ নির্বাচনে অংশগ্রহণ না করলে, ক্রমাগতভাবে নির্বাচন থেকে দূরে থাকলে সেটি গণমানুষের দল আর থাকে না, সেটির পক্ষে টিকে থাকাই কঠিন হয়ে পড়ে। তো বিএনপি এই নির্বাচন বর্জন করার পথ নিয়ে বিএনপি আস্তে আস্তে ছোট হয়ে আসছে। ধন্যবাদ। আসলে এটি একটি ভালো প্রশ্ন। তারা ঢাকার কারওয়ান বাজারে, বঙ্গবন্ধু এভিনিউতে, বনানীতে
তারা লিফলেট বিতরণ করছে। এটি আসলে মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করার জন্য এই লিফলেট বিতরণ। এখন কখন দূতাবাসে গিয়ে লিফলেট বিতরণ করে সেটিও বলা যায় না। ধন্যবাদ। আকরাম।